আজকে ইচ্ছেরোপণের যে ভাবনা, জোর বাংলায় ইচ্ছেরোপণ, তার মূল ভাবনা থেকে আমি দু চারটে কথা বলছি। যে লেখাগুলো রোহিণীদেরই লেখা, তার মা, আমাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ গৌরী ধর্মপাল সম্বন্ধে, সেই কথাগুলো দিয়ে আজকে গৌরী দর্শনের যে আলোচনা, যে কথা রোহিণীদের কাছ থেকে আমরা শুনবো, তার শুরুটা আমরা এই কথাগুলো দিয়ে করতেই পারি। রোহিণীতে লিখছেন, গৌরী ধর্মপাল সমগ্র একের ভূমিকাতে। দমদমের কাছে একটি ছোট বাগান বাড়িতে মা গড়ে তুলেছিলেন একটা স্বপ্নকে, একটি শিশু পাঠশালা, নাম দিয়েছিলেন জোর বাংলা, যেখানে শিশুরা পিঁপড়ের বাসা খুঁজবে, ফুল ফল গাছ গাছালি চিনবে, আকাশের দিকে চোখ তুলে তারা দেখবে, মনের সুখে গান গাইবে, ছবি আঁকবে, মুখোশ পরে রাক্ষস সাজবে, শুকনো তালপাতায় করে গাড়ি চাপবে। শৈশবটাকে উপভোগ করতে করতে আনমনে শিখে নেবে সব কিছু। মায়ের সেই অভূতপূর্ব পরিকল্পনা রূপ পেয়েছিল অল্প কিছুদিনের জন্য। তারপর টাকা কড়ি, সমমনস্ক দরদি মানুষের অভাবে পাঠশালাটি উঠে যায়। যদি থাকতো, আহা, কলকাতার বুকেই গড়ে উঠত আরেকটি শান্তিনিকেতন। ইট পাথরের তলায় চাপা পড়তো না শিশুর কলকাকলি। এই যে পাঠশালার ভাবনা, তুমি কিভাবে দেখেছো সামনে থেকে? মানে গৌরীর মধ্যে তোমার মতো, মানে তোমাকে অনুসরণ করে আমিও এরকম দুঃসাহস রাখছি। মানে তুমি কি কি জেনেছো, কি শুনেছো ওনার কাছ থেকে, শুনে বলো, তোমার চোখে দেখা বলো, তোমার শৈশব থেকে এই পাঠশালার ভাবনা সম্বন্ধে যেটুকু যা কিছু তুমি জানো একটু শুনতে চাই। আসলে মায়ের পাঠশালা মায়ের সঙ্গে সঙ্গেই চলতো, কিন্তু এই জোর বাংলা, মায়ের পাঠশালার নাম ছিল জোর বাংলা, সেই জন্যই, সেই থেকেই এই জোর বাংলা। সেটা যখন তৈরি হয়েছিল আমি তখন জন্মাইনি, সুতরাং এটা পুরোটাই আমার কাছে শোনা অভিজ্ঞতা এরকম বলতে পারো, কিন্তু আবার বলতে পারো দেখা অভিজ্ঞতাও। জোর বাংলা নেই, কিন্তু আমি জোর বাংলা দেখেছি। কারণ মায়ের প্রতিটা কথায়, প্রতিটা আচরণে আমার সঙ্গে, মানে আমার প্রত্যেকটা দিনে মুহূর্তে গড়ে ওঠায় কিভাবে যে আমি জোর বাংলাকে বুকের মধ্যে নিয়েই গড়ে উঠেছি, কখনো সচেতনভাবে হয়তো জানতেই পারিনি। কিন্তু যখন বড় হলাম তখন বুঝলাম যে মা ইচ্ছের ওপরের মতো জোর বাংলা রোপণ করে গেছে আমার মধ্যে। এবং সেটাই যখন অপুকেও পেলাম, সেই জোর বাংলা অন্যভাবে প্রকাশ পেল। এবং যখন আমার ছেলেও জন্ম হলো, ওর ছোটবেলা থেকে ওর মধ্যেও আমি চেষ্টা করেছি একটা ওরকম জোর বাংলা রোপণ করে দিতে, ঘাস চিনতে, আকাশ চিনতে, পাখি চিনতে। এবং মানে এগুলো দেখা যে কি জরুরি। এবং মায়ের জোর বাংলায় সত্যি সত্যি আতশ কাঁচ নিয়ে বাচ্চাদের পিঁপড়ের ডিম খুঁজতে বেরোনো হতো। ইংরেজি শেখাতে একেবারে সাহেব আসতেন, ডেভিড ম্যাকাচুয়েন বলে একজন খুব বিখ্যাত বিদেশি আছেন, মানে এখনো আছেন কিনা জানি না, তিনি এসেছিলেন জোর বাংলায়। প্রকৃতি পড়ুয়ার দপ্তর বলে সন্দেশে সুনীল বাবু, মানে জীবন সর্দার ওনার ছদ্মনাম ছিল, উনি আসতেন প্রকৃতি সবকিছু শেখাতে, গাছপালাই যে আজকে বাচ্চারা অঙ্কুর অনুষ্ঠান করবে সেইভাবে গাছের পাতা চেনানো, অঙ্ক থেকে শুরু করে যাবতীয় কিছু শেখা ছিল, গান কবিতা সবকিছুর মধ্যে দিয়ে। আর একদম স্কুলের শেষ পিরিয়ড ছিল সাজুগুজুর সময়, কারণ আবার বাড়ি যাবে যখন ফিটফাট হয়ে যেতে হবে, তো কারণ ইতিমধ্যে মাটি কাদা ধুলো মাখা সব হয়েছে, তো শেষ হতো স্কুল সাজুগুজু দিয়ে। আর কোনো ক্লাসে ওঠা কিভাবে হতো কেউ বুঝতো না। একজনকে বলা হয়েছিল তুমি এবার ক্লাস 3-তে উঠলে, তো সে সবাইকে বলে বেড়াতো যে আমি 3-তে উঠেছি। ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করতো কোথায়, দেখতে পাচ্ছি না তো। মানে পুরো জিনিসটাই এত আনন্দের মধ্যে দিয়ে ঘটতো যে বাচ্চারা যে কিছু আদৌ শিখে ফেলছে সেটাই বাচ্চারা বুঝতো না, যেটা আসল হওয়া উচিত শিক্ষার মূল কথা। মানে আমার মনে হয় যে কোনো শিক্ষাবিদ, যে কোনো মা বাবার সবার জোর বাংলা সম্পর্কে জানা উচিত আর তথ্যচান বইটা পড়া উচিত। এই দুটো যদি করে তাহলে
মা বাবারাও বুঝে যাবে কি কেমনটা হওয়া উচিত, ছোটদেরও কিরম করে বড় করে তোলা উচিত, এবং মা বাবাদের মধ্যে যে ছোটটা লুকিয়েই থাকে সেই ছোটটাও যাতে জীবন্ত থাকে, কারণ সেই ছোটটা জীবন্ত না থাকলে পরের যে বয়সে ছোটগুলো আসছে তারা কি করে হাত ধরবে। সুতরাং মানে তোমার মানে সব কথাই আমি একবারে বলে দিতে পারি, কিন্তু তোমার পরের প্রশ্নগুলোকে দিয়ে নিজেকে একটু সংযত করছি। কিন্তু এটাই মূল কথা যে জোর বাংলা আমি দেখিনি, কিন্তু আমি জোর বাংলা দেখেছি, জোর বাংলাকে ছুঁয়েছি, জোর বাংলাকে অনুভব করেছি, আর জোর বাংলা আমার মধ্যে আছে। আর আমার মনে হয় এখানে যারা আছে তাদের মধ্যেও এক এক টুকরো জোর বাংলা আছে, কারণ নয়তো তারা সবাই এখানে এইভাবে এই কথা শুনতো না, এই কথাগুলো। এটা মানে খুব সত্যি কথা। মানে এখন বাবা মায়েদের এবং শিশুদের যেরকম অবস্থা, শুধু ঘৌড় দৌড়, ইঁদুর দৌড়, দৌড় যাই হোক, সেই দৌড়ের মধ্যেই পড়ে গিয়ে অভিভাবকরাও একরকম বাধ্য, কারণ তারাও জানেন না ভবিষ্যৎটা কেমন হতে চলেছে, দিশা কেমন হতে পারে। অনেক সময়তেই অভিভাবকত্ব বিষয়টাই যে কেমন হতে পারে সে সম্বন্ধেও যে খুব পরিষ্কার ধারণা আমাদের থাকে সেটা নয়। এখানে মানে তুমি যে কথাগুলো বলছিলে সেই জায়গা থেকে একটা জিনিস জিজ্ঞাসা করব, এই দুটো জিনিসকে মানে প্রকৃতি, পরিবেশ এবং সন্তান বলো বা যে কোনো শিশু তাকে বড় করা, এই দুটোর ভাবনা মানে তোমার কাছ থেকে আমি আগে যেটুকু শুনেছি মানে এটা কোনো না কোনোভাবে খুব ওতপ্রোতভাবে জড়িত। মানে আমাদের সাথে পরিবেশের সম্পর্ক এবং আমার সাথে আমার সন্তানের সম্পর্ক, এটা কোথাও একটা ওতপ্রোতভাবে জড়িত বলে আমার মনে হয়, কিন্তু আমরা ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি এটা থেকে। মানে আমাদের এখন সন্তান বড় করা বা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে মনে হয় যে ছাত্রছাত্রীদের সাথেও যে ইন্টারাকশন, সেখানে আমরা ভীষণ বিচ্ছিন্ন। মানে পরিবেশের সঙ্গে যুক্ত থাকলেই যেটা থাকে একটা একাত্মতা, সেই বোধটা থেকে আমরা বিচ্ছিন্ন। তুমি যেভাবে পরিবেশের ছোঁয়া পেয়েছো, তোমার মানে পুরোটাই সম্পৃক্ত, সেটা এখনকার দিনে দাঁড়িয়ে এটা কিভাবে সম্ভব হয় না? মানে এই মানুষটাকে তো আমরা পুরোপুরি পাচ্ছি না, তার ভাবনাটাকে কি করে আরোপ করা সম্ভব, কি করে মানে রোপণ করা সম্ভব ভাবনাটাকে বাস্তবে, তোমার কি মনে হয়? এতই সহজ, আসলে আসলেই এতই সহজ, শুধু আমরা দেখতে পাই না বা শুনতে পাই না ডাকটা। আগে একটা ছোট ঘটনা বলি আমার ছোটবেলার, তারপরে মায়ের কথায় আসছি। মানে এটাও মায়েরই কথা, মায়ের কথা ছাড়া আমার সত্যি কিছু প্রায় কোনো সময় বলার থাকে না। আমাদের ছাদের পেছন দিকে ওই পুরোনো দিনের সেই ট্যাঙ্ক হতো লোহার পাত দিয়ে, সেরকম একটা ট্যাঙ্ক ছিল, সামনে একটা ছোট খালি জায়গা ছিল। জায়গাটা সারা বাড়ির মধ্যে সব থেকে নোংরা, ঠিক আছে, ধুলো ভর্তি, মাকড়সার ঝুলে ভর্তি। সেইখানটায় গিয়ে সকালবেলা মা আমাকে কলা খাওয়াতো। আর সে এক ঐতিহাসিক সময়, যে সময় আমি ভোরবেলা উঠতাম, সূর্যের আলো এসে পড়তো, শিশির পড়তো এই মাকড়সার জালগুলোতে। মা বলতো, দেখ কি সুন্দর হিরে মানিক ঝলকাচ্ছে। তো ওটাই আমার কাছে হিরে মানিক। মানে হিরে মানিক যে খুব দুর্লভ, দুর্মূল্য, কোথাও দোকানে গিয়ে কিনতে হয়, এটা আমি কখনো বুঝিনি, ভাবিনি। হিরে মানিক তো সর্বত্র ছড়িয়ে আছে। এই যে হাসছে, গার্গির হাসি, অপুর হাসি, এই যে বাচ্চারা এখানে বসে আছে, তাকালেই তো হিরে মানিক। তো ওটা ওইভাবে তো বোর্ডে লিখে বা বুঝিয়ে হয় না। তুমি ওই রোপণ, রোপণ শব্দটাই বোধহয় আসল। তুমি যে কোনো মুহূর্তে সেটা বুনে দিতে পারো। রিকু যখন স্কুলে যেত ছোটবেলায়, ওই একদম ফুটপাতের ধারে যে ঘাসগুলো হয়ে থাকে, আমি রিকুকে বলতাম, দেখ কি বিরাট জঙ্গল। ব্যাস, বাকিটা আর কিছু বলতে হতো না, বাকিটা ও কল্পনা করে নিত। ওখানে কতগুলো হরিণ দৌড়চ্ছে, বাঘও আছে, খরগোশ আছে, এবার বাকি ওর ওপর। আমি শুধু ওই মূল কথাটা ধরিয়ে দিলাম যে ওটা একটা জঙ্গল, ওটা ঘাস নয়, এটুকুই। মানে এতই সহজ বেসিক্যালি। আর যদি মানে মায়ের সমস্ত সৃষ্টি, সন্তান মানুষ করা, শিক্ষকতা, সব কিছুর মূল কথা বলো প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, তাহলে মায়ের লেখা আমি 3টে বলছি তার লাইন, তারপরে আবার একটু সেটা বিস্তারে যাব। মানে সেটা হচ্ছে মায়ের জীবনের মূল মন্ত্র বলে আমার মনে হয়। সেটা হচ্ছে, রূপের কাটি, সোনার কাটি, ভুবনডাঙার পাবন মাটি, এ 3 না হলে সবই মাটি।
এই রূপ মানে কিন্তু সৌন্দর্য নয়, এই রূপ মানে হ্যাঁ সৌন্দর্য বটেই, কিন্তু প্রত্যেকটা বস্তুতে সৌন্দর্য দেখার যে চোখ, সেইটাই হচ্ছে রূপ। এই রূপ মানে এমন অলৌকিক একটা আলো যাতে আসলে সবাইকে সুন্দর দেখতে শেখে মানুষ, ছোটরাও। কেউ কেউ দেখতে খারাপ নয়, কোনো কিছু এই সৃষ্টিতে অসুন্দর নয়। শোয়া পোকা যেত, মা বলতো দেখ ঠিক যেন উদয় শঙ্করের ওই হাত, উদয় শঙ্করের এরকম ঢেউ খেলাচ্ছেন না, মা বলতো ঠিক উদয় শঙ্করের নাচের মতো যাচ্ছে। ফলে শোয়া পোকাকে যে ভয় পেতে হবে এটাও আমি জানতাম না। ফলে একবার শোয়া পোকা হাতে নিয়েছিলাম এবং তারপরে যা যা হওয়ার হয়েছিল। কিন্তু হ্যাঁ সেটাও ঠিকই কথা যে অত ছোট্ট ভেতরে নরম একটা প্রাণী প্রকৃতিমা বাইরে তার একটা অস্ত্র দেবে না। হ্যাঁ, সুতরাং সেই জ্বালাটাও আমার অতটা জ্বালা আর করেনি। মনে হচ্ছে সত্যি তো ওইটুকু একটা প্রাণী ভেতরটা সত্যি অত নরম, প্রকৃতিমা দেবেই তো তার হাতে একটা অস্ত্র। তবে এবার ফুল ফল বেরোচ্ছে। জয় খুব ভালো বলেছিল, সবাই বাচ্চারা দরজা থেকে খুলে বেরোচ্ছে, বলছে একে একে জন্তু জানোয়ার খাতা খুলে বেরোচ্ছে। আর সোনার কাঠি হচ্ছে দন্তস্ব ন তালব্যস্ব সোনার কাঠি, অর্থাৎ তুমি সব কিছু শুনতে পাবে। সবকিছু মানে ওই গাছপালা কি বলছে, মাটির ভেতরে কি ধুকপুকুনি আছে, একটা ফুল কি ভাবছে, সেগুলোও তুমি শুনতে পাবে যদি তুমি তাকাও। সেই জন্য একটা ফুল ছিঁড়তে গেলে ফুলের যে ব্যথা সেটা যদি তুমি অনুভব করো, শুনতে পাও, তাহলে কোনোদিনই তুমি গাছ থেকে ফুল ছিঁড়বে না। এই হচ্ছে সেই সোনা। সুতরাং এই সোনার মধ্যে বাচ্চারাও পড়ে যাচ্ছে। বাচ্চাদের কথা তো আমরা শুনি না, সব থেকে কম গুরুত্ব দিই বাচ্চাদের কথায়, বাচ্চাদের কষ্টে। আমরা ভাবি ওরা কষ্ট অতটা বোঝে না, ওদের কষ্টটা তো ঠিক ওদের মতোই। সেটা যদি আমরা মা বাবারা শুনতে না শিখি তাহলে তো কিছুই হলো না। সত্যি মা বাবা হওয়া শক্ত। আর 3 হচ্ছে ভুবনডাঙ্গার পাবন মাটি। ভুবনডাঙ্গা হচ্ছে এই পৃথিবী, আর পাবন মাটি হচ্ছে যার উপর আমরা পা দিয়ে হাঁটছি সেই সব কিছু। অর্থাৎ তোমার পাটি এবং পায়ের সঙ্গে সমস্ত শরীরটি যেন সবসময় মাটিতে লেগে থাকে, মাটি মাখা হয়ে থাকো। সেই মাটি মাখা হয়ে থাকা সত্যি সত্যি কাদা মাখাও হতে পারে, আবার মন থেকে মাটি মাখাও হতে পারে। মাটির সঙ্গে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তুমি কিন্তু তাহলে আর কোনো রকমেই মানুষ থাকলে না। তো এই 3টে জিনিস যদি তোমার থাকে তাহলে তোমার সৃষ্টি একেবারে অপূর্ত হবে। এটাই মায়ের লেখা। এই লেখাটা মায়েরও বোধ হয় সব থেকে পছন্দের, এবং আমারও তাই। একটু একটা ছড়া পড়ি। চক্ষু দুটি কর্ণ দুটি কার জাদুতে রাত পোয়ালে রূপের কাঠি সোনার কাঠি, সূর্যি ছোঁয়ায় আলতা রাঙা এই পৃথিবী ভুবন ডাঙা, তার বুকে পা দিয়ে হাঁটি সেই তো আমার সবার চেয়ে আপনতম পাবন মাটি। বিশ্বজোড়া খেলা ঘরে কোন সে বুড়োর বুড়োর বুড়ো আকাশ জুড়ে পুতুল গড়ে। সারাক্ষণই তো পুতুল গড়ে সেই বুড়ো দিচ্ছে আমাদের, বুড়ো হোক বা বুড়ি। হ্যাঁ, কিন্তু সেই পুতুলগুলো আমাদের চোখের সামনেই আছে, নড়ছে চড়ছে। আমরা সেই পুতুলগুলোকে বড্ড অযত্ন করি, ভেঙে ফেলি। সেটা চলবে না। তারার পুতুল, চাঁদের পুতুল, উল্কা পুতুল, সূর্য পুতুল, পৃথ্বী মেয়ে মাটির ঘরে সেসব নিয়ে খেলা করে। মানে বুড়ো এখানে সূর্য, আর মা পৃথিবী হচ্ছে ছোট্ট একটা বাচ্চা। সেও তো বাচ্চা, সেও আদর চায়। আসলে আমরা বড্ড অনাদর করছি তাকেও। মাঝে মধ্যে খেলা ছেড়ে খুঁজে বেড়ায় কোথায় আছে সাত খেলুরে জাত খেলুরে। না পেলে তার ভাল লাগে না, খেলনাতে আর মন লাগে না। তখন যত কলম কালি, রঙের তুলি, গল্প ঝুলি, মন খারাপি রং মাখিয়ে দেয় সে ফেলে হাত পাকিয়ে। পৃথ্বী রানীর মুখটি ভার, জগৎ জোড়া অন্ধকার। জগৎ জোড়া অন্ধকারে চাবি ঘোড়ায় কড়া নাড়ে, ডাকতে বেড়ায় দূরে দূরে ও খেলুরে অখেলুরে। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে যে ছোট্ট শিশুটি আছে সেরকম সাত খেলুরে খুঁজে বেড়ায়, জোর খেলুরে খুঁজে বেড়ায়। যতক্ষণ না পায় মনটা ভার থাকে, আর পেলেই একেবারে রাঙা হাসিতে ভরে ওঠে রাশি রাশি। এই জাত খেলুরের অপেক্ষায় আসলে আমরা সবাই থাকি, ছোট বড় প্রত্যেকে। আর মা বাবা চাইলে ছোটদের সেই জাত খেলুরে হয়ে যেতে পারে, কিন্তু তার জন্য ওই সোনার কাঠি, রূপের কাঠি আর
ভুবনডাঙ্গার পাবন মাটিকে চিনতে হবে। তোমার যে মানে একটা পরিপূর্ণতার কথা তো বলছো, আজকের যে প্রজন্ম তাদের সম্বন্ধে প্রচুর অভিযোগ, মানে বাবা মা বলো বা বড়দের কথা বলো, মানে সবসময়তেই ছোট প্রজন্মদের নিয়ে বড়দের সবসময় অভিযোগ থাকে, কিন্তু এখন মূলত যে অভিযোগগুলো তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষ, তারা সবসময় অসন্তুষ্ট। তো তোমার কথাগুলো শুনতে শুনতে দুটো কথা মনে আসছিল। একটা হচ্ছে যে এই যে অসন্তোষ, সত্যি কি মানে যতজনের সাথে এখানে কথা হয়েছে নতুন, প্রত্যেককে বলেছি যে ওনারা জিজ্ঞাসা করেন যখন আপনারা আসলে কি চাইছেন, মানে কি হবে ওখানে, প্রত্যেককেই প্রায় বলেছি যে এখানে যতজন উপস্থিত আছে বাচ্চারা, প্রায় প্রত্যেকের ঘরেই খেলনার স্তূপ, রাশি রাশি, স্ট্যাক অফ টয়েস একদম। অথচ 10 দিন এক একটা খেলনার মেয়াদ, তারপরে তার আর মন লাগে না। এবং তার যখন মন লাগছে না ছোটটির, তখন বড়রা বলছেন যে তোরা তো কোনো কিছুতেই সন্তুষ্ট নস। কিন্তু এই অসন্তোষের বীজটাও কোথাও একটা আমরাই কি রোপণ করে দিচ্ছি না? মানে এই যে কথাগুলো তুমি বললে, দেখো তোমার প্রতিটা কথা, প্রত্যেকটা লাইন বলতে গেলে, আমরা যে ধর্তায় লিখেছি বইতে, ধর্তায়ের এক একটা সূত্রপাত, মানে প্রতিটা থেকে একটা করে গল্প শুরু হতে পারে। প্রতিটা কথা থেকে, সেটা তুমি মাকড়সার জালে হিরেমানিক জলার কথা বলো, ফুটপাতের ঘাসের কোনো না কোনো ভাবে সেখানে জঙ্গল তৈরির কথা বলো, প্রতিটা লাইন আসলে একটা করে ধর্তায়। এই যে গল্পগুলোর শুরু, যে গল্পগুলো আসলে বাবা মা অভিভাবকরাই তৈরি করে দেবেন, সেটা আমরা কোথাও একটা ভুলে যাচ্ছি। এখানে একটা জিনিস একটু উল্লেখ করে দিই, যে আমাদের যে নোটপ্যাডটি এসেছে ধর্তায়ের, একটু একটা ক্লোজ আপ দিচ্ছি। এই যে ধর্তায়, আরো ধর্তায় আসবে, এটা ধর্তায় 1, ধর্তায় 2 ঠিকই, আমরা অসংখ্য ধর্তায় পেজে এবং যেভাবে যেভাবে মানুষের সাথে আমরা যুক্ত হতে পারবো, আমরা সেটা সবসময় চেষ্টা করব এই ধরিয়ে দেওয়ার কাজটুকু করতে। একটা দরটাই দিয়েছে, ওই কাঁথাটা দেখিয়ে বাচ্চারা গল্প বলবে না, কাঁথাতে কত তো গল্প আছে। হ্যাঁ, ঘন্টির দরটাই এটা, যে ভেতরে একটা কাঁথা আছে যেখানে গ্রামের অনেক দৃশ্য আছে, মুরগি কিছু খাচ্ছে, চাষিরা চাষ করছে, গরু চড়ছে, তো সেটাও সেই অজস্র দরটাই, অজস্র গল্প ওই কাঁথার মধ্যে। মানে আমাদের কাঁথা মানে তো তাই, কাঁথার মধ্যেই গল্প থাকে। তো এটাও একটা ধর্তাই, বাচ্চারাই ধর্তাই ধরিয়ে দেবে। একদম একদম, এটা শুরু করবো আমরা। এই দুটো জিনিসকে, মানে এই যে শুরুটা করিয়ে দেওয়া, এই যে অসন্তোষ এবং সেখান থেকে পরিপূর্ণতার কথায় পৌঁছে যাওয়া, এইটা সকলের জন্য আমার মনে হয় প্রয়োজন। মানে ছোটদের তো বটেই, এই হ্যাঁ বড়দের আরো বেশি, যেখান থেকে আমাদের বড়দের যে আলোচনাগুলো, যে কত তোমার দেওয়া বা মন ফকিরের দানা পানি, আমাদের মধ্যের যে শূন্যতা, সেখান থেকে তার কাছে পৌঁছে যাওয়া, সেখান থেকে কোথাও একটা পরিপূর্ণতা খুঁজে পাওয়া। এখানে এই যে তুমি জাপ খেলুড়ের কথাও বললে আর কি, আমি আমার যখন টিমমেট খুঁজে পাচ্ছি, সেই টিমমেট যেই হন আর যেভাবেই আসুন, সেই টিমমেট অনেক সময় দিয়ে আমি নিজেই হতে পারি। সবসময় যে একজনের অপেক্ষাতেই থাকতে হবে তা নাও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে, মানে কোনো কোনো সময়তে এরকম মানুষও আছেন। আমি ব্যক্তিগতভাবে চেনা বলো বা নিজের থেকে অনুভব করা বলো, এই জায়গাটাও কিন্তু কোথাও একটা চর্চায় আসা প্রয়োজন, যে আমিও আমার টিমমেট হতে পারি, দুজনে মিলেও ফাটিয়ে খেলতে পারি, সেই দুজন আমি। এই বিষয়ে ওনার মানে ভাবনা, বা তুমি যেভাবে দেখেছো সেই ভাবনাটা কেমন ছিল? আমি আত্মকে তিনি কিভাবে চিনেছেন, তোমার সাথে কিভাবে পরিচয় করিয়েছেন? মা তো সবসময় আমিই ছিল। খুব যদি খোলাখুলি বলতে চাই, মা যে এমন একটা আধার ভালোবাসার বা প্রেমের, আমি একদম স্পেসিফিক্যালি প্রেমই বলি, এরকম আধার আমি দেখিনি। ঈশ্বর তুল্য প্রেমের আধার আর কি। কিন্তু এই জাত খেলুড়ে খোঁজার জায়গাটা থেকেই গেছে সবসময় মায়ের। ফলে মা না নিজের মধ্যেই আরেকটা জগৎ তৈরি করে নিয়েছিল বলে আমার ধারণা। সেইখানে সেই জগৎটা না থাকলে মা এতদিন থাকতে পারত না। তো সেই জগতে, পৃথিবীতে মা একটা রং খুঁজে পেয়েছিল নিশ্চয়ই।
তা না তো একটা মানুষ এত চাহিদাহীন, এত সবেতে খুশি। একটা কথা বলি, মা প্রতিদিন ডায়েরি লিখতো এত ব্যস্ততার মধ্যেও, এবং মায়ের জীবনেও তো অনেক সময় অনেক কষ্টের, মানে অভূতপূর্ব যন্ত্রণার সময় কেটেছে। তো আমরা যদি ডায়েরি লিখি আমরা কিরম লিখবো? সেই দিনের যন্ত্রণার কথা তো ডায়েরিতে লিখবো। মায়ের সেই দিনের পাতাগুলো ফাঁকা, কারুর প্রতি নালিশ নেই, কোনো অভিযোগ নেই, বড়জোর কোনো একটা শব্দ অথবা একদম ফাঁকা। তার আগের পাতায় পরের পাতায় কিন্তু অনেক কথা কিছু লেখা আছে, প্রতিদিনের যে সমস্ত কথা, আজকে তুলতুলি কি করলো, আজকে আন্দু কি করলো, আজকে এই করতে করা হলো, আজকে এইভাবে পড়াবো। 36 বছর মা পড়িয়েছে ওই রকম ছাত্রী। যেদিন অবসরের দিন সেদিনও মা সকালবেলা টেবিলে বসেছে শকুন্তলা নিয়ে। আমি বললাম তুমি আজকেও পড়বে? বলে কি করবো, আমি প্রতিদিন তো নতুন কিছু একটা খুঁজে পাই। তা এরকম মানুষ বুড়ো হবে কি করে যে প্রতিদিন নতুন কিছু খুঁজে পায়? মানে নতুন নতুনের মধ্যে না, পুরনো নতুন কি আর সাধে? প্রতিদিন পুরনোর মধ্যে একটা নতুন কিছু খুঁজে পায় যে সে কি করে পুরনো হবে। হ্যাঁ, এবং এই যে ব্যাপারটা, মানে আমি মা চলে যাওয়ার পর 3 বছর আমি মানে একেবারে চূড়ান্ত হতাশায় তলিয়ে গেছিলাম, কিন্তু সেখান থেকে ফিরিয়ে এনেছিল আমাকে মায়ের লেখা ছোট গল্প আর ডায়েরি। যে এইরকম শক্তিময়ী যে ভেতরে হতে পারে, তার মেয়ে হয়ে কি করে আমি এত হতাশায় ডুবে থাকবো? আর এত জোর মানুষের থাকতে পারে সারা জীবনে, এত মানসিক যন্ত্রণা, অপমান সমস্ত সহ্য করে সেই পাতাগুলো শুধু খালি, ব্যাস, কোথাও কোনো চোখের জলের কথা নেই। কিন্তু আর কখনো মায়ের থেকে কোনো নেতিবাচক কথা আমি শুনিনি। এটা আমি খুব গর্ব করে বলি, ক্লাস 5-এ আমি অ্যানুয়াল পরীক্ষায় ফেল করেছিলাম। ফেল মানে ফেল আর কি, অঙ্কে 22 পেয়েছিলাম। মা রেজাল্টটা এনে ওইটার দিকে তাকালোই না আর কি, কোনগুলো আমি ভালো পেয়েছি সেগুলো দেখলো। এবার আমার না মন খারাপ হচ্ছিল না ফেল করে, কিন্তু আমার মানে এতদিন ধরে শুনেছি ফেল করাটা একটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, ফেল করলে সবাই বকুনি টকুনি খায়, আমার একটু মন খারাপ করা উচিত, কিন্তু হচ্ছে না। এই ভেবে আমি ওপরে ছাদের ঘরে গিয়ে খুব মন খারাপ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এবার বেশ কিছুক্ষণ পর মা নিচে ডাকলো। আমি ভাবলাম হয়তো বকুনি টুকুনি একটু খাবো, তখন হয়তো আমার একটু মন খারাপ হবে। ও মা, সেদিন আমি সব থেকে যা যা খেতে ভালোবাসি সেইগুলো মা রান্না করছে। আর আমার দাদা ছিল, সে তো তার তো মুখ সুরসুর করছে আর কি আমাকে কিছু একটা বলার জন্য। সে একবার বলেছে ফেলু, যা হয়। মা গায়ে হাত তুলতো না, মা তাকালেই আমাদের হয়ে যেত। ওই একদিন দেখেছিলাম মাকে মারতে, সপাটে একটি চর, ওই যে মুখ লুকোলো। এবার ওই দিন না আমার আত্মবিশ্বাসের বীজ রোপণ হলো, মানে তার আগেই ছিল খানিকটা, কিন্তু আত্মবিশ্বাসের সত্যিকারের বীজ, যে একটা বিষয়ে তুমি একটু পিছিয়ে আছো, একটা বিষয়ে তুমি একটুখানি দুর্বল, এটা কোনো ব্যাপারই না। জীবন অনেক বড়, কিন্তু এই কথাগুলো বলে কিচ্ছু শেখানো যায় না। নিজের জীবনে কখনো দ্বিতীয় হয়নি এরকম একজন মানুষ, যে রেকর্ড মার্কস পেয়ে সবসময় প্রথম হয়েছে। মানে আমরা মাকে বলতাম তুমি একটা 9-6 মেয়ে, কারণ 9টার উপর বড় বড় মেডেল, 6টার সোনার বড় বড় মেডেল। হ্যাঁ, অন্য অনেক কিছু হারিয়ে গেছে, সেগুলো নিয়ে এগুলো রাখা আছে। সেই রকম একজন মানুষের মেয়ে আমি নাচতে নাচতে ফেল করে এলাম। তাতে মা আমি কি ভালোবাসি সেই রান্নাগুলো করে খাওয়াচ্ছে। ক্লাস 7-এ আবার ফেল করলাম, ঠিক আছে, মানে এই নয় যে একবার ফেল করে আমার বিরাট শিক্ষা হয়ে গেল। হ্যাঁ, ক্লাস 7 আবার ফেল করলাম। তখন রামকৃষ্ণ মিশনে প্রতি বৃহস্পতিবার বাচ্চাদের কিছু না কিছু অনুষ্ঠান হতো, হীরক রাজার দেশে দেখতে গেছিলাম। মানে ফেল করাটা একটা দুর্দান্ত ব্যাপার আর কি, ফলে ওটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু যদি সেই অর্থে বাইরে ধরি, আজকে আমি বাইরে সফল। হ্যাঁ, কিন্তু এই সাফল্যটাও আমার কাছে এত সহজভাবেই এসছে, মানে আমার তো এটাই হওয়ার ছিল। আমি তো পড়াতেই একমাত্র পারি, পড়াতে পারি মানে সিলেবাস বোঝানো নয়, এরকম পড়ানোটা আমার কাছে একটা প্রিভিলেজ, একটা সুযোগ দারুণ। এরকম নানান
মানে অকাজের বীজ রোপণ করে দেওয়ার। হ্যাঁ, আমার কলেজের মেয়েদের মধ্যে আমি যত রাজ্যের বিদ্রোহ থেকে শুরু করে, যত রাজ্যের কোট আনকোট অশ্লীলতার থেকে শুরু করে অদ্ভুত অদ্ভুত বীজ রোপণ করে দিয়ে আসি। কারোর মধ্যে যদি অঙ্কুরিত হয় তাই অনেক, এবং অনেকের মধ্যেই হয়, অনেকের মধ্যেই হয়। তো এই একটা জিনিস আমি জানি, মানে মায়ের এমনিতে আমি মানে মায়ের সঙ্গে কোনো তুলনাতেই যাব না, কিন্তু এইটা একটু তুলনা করব যে আমি পড়াতেটা ভালোই পাই। এটা বলতে আমার বেশ ভালো লাগে, কারণ আমি সিলেবাস পড়াই না। সিলেবাস তো সহজতম একটা ব্যাপার, কতগুলো তথ্যের শুধু সঞ্চালন। সিলেবাসের বাইরে যাবতীয় যা দরকার সেটা আমি করিয়ে দিতে পারি, আর পড়াশোনাটাকে অন্তত একটু ভালোবাসাতে পারি যে কোনো মানুষকে। কারণ আমি যখন অনলাইনে ক্লাস করাতাম এই করোনার সময়, তখন একটু শুটিং চলছিল একটা ব্যাপারে, আমি যখন ক্লাস করছি তখন অপু থেকে শুরু করে যারা ওই শুটিং করতে এসছে তারা আমার ক্লাস করেছে, মানে একটুও বিরক্ত করেনি। তো আর এমনি মেয়েদের চোখে মুখের দিকে তাকিয়ে আমি বুঝি যে ওই কন্ট্যাক্টটা আমি করতে পারি। শুনি না অপুর কাছ থেকে অভিজ্ঞতা, মানে হাতে করা অভিজ্ঞতাটা জানতে চাই। হ্যাঁ, পড়ানোর আমার পড়ানো, আমার ক্লাস করেছি বহুবার অনলাইনে, একেবারে একাডেমিক ক্লাস। হ্যাঁ, এসো না। আমি শুনেছি ওর ক্লাস, মানে আমার তখন একটা কথাই মনে হতো যে ছোটবেলা থেকে ক্লাসগুলো পেলে আমার একটু পড়াশোনা হতো। হ্যাঁ, মানে এইরকম টিচার পেলে পড়াশোনাটা হতো আর কি, পড়াশোনাটা হলো না। তো দুঃখ নেই, কারণ শেখার তো হ্যাঁ কোনো মানে বয়স হয় না। হ্যাঁ, আর সারাক্ষণই আমি ক্লাস সত্যিই শুনতে পাই। হ্যাঁ, তো মানে অসাধারণ লাগতো, মানে ওই যে সাবজেক্টটাই ঢুকতাম আর কি, সেটা মনে হতো আমারই আর কি পড়ার সিলেবাসে আছে, আমি শুনছি এরকম একটা ব্যাপার। একদমই কেউ ওর ক্লাস শুনতে চাইলে আমার মনে হয়, রোহিণী অ্যালাউ করবে কিনা জানি না, ওর অসুবিধা খুব একটা হয় না বোধহয় ক্লাস অ্যালাউ, মানে ওর কেউ যদি ক্লাস শুনতে চায় তো শুনে দেখতে পারি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওই, এটা তোর কলেজের ক্লাসে গিয়ে বসে ক্লাস করা সম্ভব হতো না, অনলাইন ক্লাস হতো বলে এই সুযোগটা আমার হয়ে গিয়েছিল। এটা একটা খুব মানে ভালো দিক। আমরা একটা একটু বাস্তবে আসি আর কি। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল দিক থেকে দেখি যে আমি ব্যক্তিগতভাবে আমি গ্রামের মেয়ে একদম, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার গ্রাম একদম পিওর গ্রাম আর কি, এখন একটু এ হয়েছে, কিন্তু মোটামুটি যেটুকু গল্পের বই ইত্যাদির প্রতি অ্যাক্সেস ছিল, সন্দেশে ছিল না অ্যাক্সেস। আমি সন্দেশ ছোটবেলায় পড়িনি, বড় হয়ে পড়েছি কিছুটা। আমি গৌরী ধর্মপালের নাম শুনিনি, আমার শৈশবে শুনিনি এবং একদমই বড় হয়ে শুনেছি। এবং আমার আশেপাশের ধরো ওই যে এলাকা, মফস্বল এলাকার কথা বলছি, সেখানে অন্যান্য শিশু সাহিত্যিকদের যে পৌঁছে যাওয়াটা, সেটার পদ্ধতিগুলো আমরা জানি কেন পৌঁছে গেছে, তবুও প্রশ্নটা করে থাকতে পারছি না, মানে সেইভাবে আমরা কেন পৌঁছে দিতে পারলাম না গৌরীকে। আর একই সাথে আজকে দাঁড়িয়ে তুমি যেমন এই সমগ্রগুলো বের করছো এখন এক এক করে, ডায়েরিটাও কি প্রকাশিত হয়েছে না হবে? আচ্ছা, মানে আমি একসাথে প্রশ্নটা করছি যে এক তো হচ্ছে তুমি কখনো ট্রান্সলেশনের কথা ভেবেছো কিনা, বা কারোর সঙ্গে কোনো কথা এরকম হয়েছে কিনা যে আরো বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য? যদিও এই ভাষা মানে আমরা সবসময় তো মনে করি একদম আমাদের বাংলার যে শিশু সাহিত্য, সেটা ট্রান্সলেশন সবসময় ভীষণ কঠিন, কিন্তু সুকুমার রায়ের যদি ট্রান্সলেশন হয়ে থাকে, মন্দ নয় সব, মানে সবগুলো যে মন্দ তা নয়। সেক্ষেত্রে গৌরী ধর্মপালের শিশু সাহিত্যই ধরো আপাতত আমাদের প্রশ্নের দিক থেকে, বা সামগ্রিকভাবে ট্রান্সলেশনের কথা ভেবেছো কিনা? আর এই যে পৌঁছে যাওয়াটা, সেটা এতটা ব্যাহত হলো কিভাবে বা কেন, তোমার কি মনে হয়? প্রশ্ন থেকে শেষের আগে প্রশ্নটা থেকে শুরু করি। একটা বই মায়ের ইংরেজিতে ট্রান্সলেশন আছে, টাইগার ফ্রাইজেল
আদার স্টোরিজ, ব্ল্যাক সোয়ান বলে পাবলিশারের করা। এবার বাকি সব প্রশ্ন একসঙ্গে যুক্ত। সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় শিশু সাহিত্যিক গৌরী ধর্মপাল ছিল, যে কারণে গৌরী চৌধুরী থেকে গৌরী ধর্মপাল যাবতীয় যা লেখা সন্দেশে বেরিয়েছে, যতদিন পেরেছেন সত্যজিৎ নিজে এঁকেছেন, কারোর হাতে ছাড়েননি। এবং সেই আঁকার ব্লগগুলো আমার কাছে আছে, ওটা একটা রত্নভাণ্ডার। আর তারপরে শিবশঙ্কর ভট্টাচার্য সত্যজিৎ রায়ের একেবারে খুব কাছের শিল্পী, তারপরে সেই ছবিগুলো শিবশঙ্কর দা আঁকতেন। এবার পৌঁছে যাওয়ার কথা যদি বলো, তাহলে আমি বড় হয়ে বুঝেছি পৌঁছে কেন যায়নি। প্রথম কথা, বইপাড়াতে যে এত কুৎসিত রাজনীতি আছে আমি আগে জানতাম না, এখনো পুরোপুরি জানি না, কারণ আমি বইপাড়ায় যাই না এবং মাও বইপাড়ায় যেত না, খুব কম গেছে। ওই যে পয়লা বৈশাখের দিন সব লেখকরা যান, বিভিন্ন প্রকাশকের এতে গিয়ে বসে থাকেন, সেখানকার ছবি টবি দেন, ওই বসে থাকা ইত্যাদি মানে আমার ধাতে যেমন নেই, মায়ের আরোই ধাতে ছিল না। তো বইপাড়াতে গিয়ে বই সবার কাছে পৌঁছে যেতে হলে প্রকাশকের কাছে বসে থাকতে হয়, অনেক রকম সম্পর্ক তৈরি করতে হয়, এবং বড় বড় যারা প্রকাশক, আনন্দ ইত্যাদি, আমি নাম করেই বলছি, তাদের যদি পছন্দ না হয়, সে পছন্দ না হওয়ার অনেক কারণ থাকতে পারে, সেইটার বিস্তারে যাচ্ছি না, তারা লেখা ছাপবেন না। আমি কখনো নিজের লেখা নিজে কোথাও পাঠাইনি, কিন্তু স্কুল বলে একটা গল্প পাঠিয়েছিলাম আমার অপুর দুজনের মতে, বা যাদের যাদের পড়িয়েছি সব, ওটা একটা গল্পের বই হয়ে আসবে পরের বছর, মানে যথেষ্ট সুন্দর গল্প আমার মতে, কিন্তু আনন্দমেলা সেটা রিজেক্ট করে দেয়, বলে এই গল্পটা আমাদের পত্রিকায় ছাপার উপযুক্ত নয়। তো তখন বুঝলাম এই ট্র্যাডিশন সমানে চলেছে। হ্যাঁ, কারণ আমি তো আনন্দমেলার অফিসে গিয়ে বসে থাকি না, আমি তো ওদের প্রকাশকের কাছে যাই না, সুতরাং সে গল্প কি করে ছাপানো। তো তবুও আমি তো নেহাতি চুনোপুটি, কিন্তু গৌরী ধর্মপালের লেখাও, এমনকি দেখবে ওই বই পোকা, মলাট ইত্যাদি গ্রুপে অনেকেই দেখি প্রশ্ন করেন, তুমি উত্তর দিয়েছো, একমাত্র আমি দেখেছি যে গৌরী ধর্মপালের বই কেউ জানে না, এবং কোথাও একটা লোকের অভ্যাস আছে, যারা তথাকথিত বিখ্যাত হয়ে গেছেন তাদের নামটাই বারবার বলা। এবার এগুলোর পেছনে কি যে কারণ তা আমি বলতে পারবো না, কিন্তু শিশু সাহিত্য বলতে, শিশু সাহিত্যিক বলতে, আমি আজ সব জায়গাতেই বলি খুব জোর গলায়, আমি জানি না এখন কোনো শিশু সাহিত্যিক সত্যি সত্যি শিশু সাহিত্যিক কিনা, কিন্তু এরকম শিশু সাহিত্যিক হাতের মানে একটা আঙুলেই বোধহয় গুণে শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং লীলা মজুমদার, যাকে শিশু সাহিত্যিক বলে যথেষ্ট মান্য করা হয়, লীলা মজুমদারের গল্পগুলোর কি ঠিক শিশুদের যোগ্য? আর একটু পরে 8-10 বছর হবে, তারপরে আস্তে আস্তে মজা পাবে। 12 বছর হলে সব থেকে ঠিকঠাক, কিন্তু 5 বছরের বাচ্চা, তার জন্য কি লীলা মজুমদারের সেই গল্প খুব উপযুক্ত? কিন্তু মায়ের গল্পগুলো দেখো, 5 কেন, 3 থেকে শুরু করে 73-83 সব বাচ্চাদের জন্য। এবং এই গল্পগুলো তো ঠিক গল্প নয়, এগুলো এমন একটা রূপকথা, জাদুকাঠি, যে জাদুকাঠিটা পড়লে আমাদের ওই শিশু মনটা জেগে ওঠে। আমরা তো শিশুদের শিশু মনগুলোকেও মেরে ফেলছি, আমাদের শিশু মন তো ছেড়ে দাও। তো সেই শৈশবটাকে বাঁচিয়ে রাখার জন্যে এরকম লেখা পড়া এত জরুরি। এবং এই যে মানে মাকে আরেকটা ক্ষেত্র আমি একটা কথা বলবো, যেহেতু মায়ের সূত্রে অনেক সাহিত্যিক এবং অনেক এরকম মানুষকে দেখেছি, অধিকাংশই কিন্তু লেখায় আর ভিতরে আলাদা। মানে এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, লেখায় আর ভেতরে যদি একদম আলাদা মানুষ হয়ে যায়, লেখার যে সততা, লেখার যে শৈশব, সেই ছোট্টবেলাটা যদি বাইরে না থাকে, তার জীবনযাপনে, জীবন চর্চায় না থাকে, তাহলে সে লেখার আর কি মূল্য? মা কিন্তু চিরকালই ছোটই এবং বড়ই এবং বড়ই এবং ছোটই।
মায়ের লেখা, মা একাকার, এবং সেই জন্যে এগুলো কখনো পুরোনো হওয়ার না। এবং এটা খুব শক্ত একটা ব্যাপার, কারণ আমরা অনেক সময়, মানে আমি এখানে অত ক্লেদাক্ত কথা বলবো না, এমন সাহিত্যিকদের কথাও জানি যারা মানে সত্যি সত্যি অশ্লীলতা যাকে বলে তাদের আচরণে তাই শুনেছি। অশ্লীলতার তো সংজ্ঞাটা সম্পূর্ণ আলাদা। তো মানে সত্যি ছোটবেলায় আমি এগুলো জানতামই না, কিছুই এগুলো জানতাম না। পিরিয়ড হলে যে পুজো করতে নেই, বা পিরিয়ডটা যে কিছু একটা অন্যরকম ব্যাপার, এসব জানতামই না। আমাদের বাড়িতে এমনিতে একমাত্র সরস্বতী পুজোই হয় ওই বিদ্যার ইয়ের দিক থেকে, কিন্তু সেখানে কোনো নিয়ম ছিল না। যে মানে দিব্যি খেয়ে দিয়ে আমরা ওই পুজোয় বসেছি। পিরিয়ডে মানে যখন স্কুলে গেছি তখন শুনেছি যে ওরে বাবা, আমি এবারে না অষ্টমীর অঞ্জলি দিতে পারলাম না, কারণ আমার ঠিক ওই সময় পিরিয়ড হয়ে গেছিল। কেন রে, কেন দিতে পারলি না? মানে আশ্চর্য ঘটনা লাগতো আমার কাছে। মানে এখন আমার মনে হয় আমি একটা অদ্ভুত পৃথিবীতে বড় হয়েছি, যে পৃথিবীটা আসলে সবার হওয়া উচিত, অথচ আসলে কেউই প্রায় পাচ্ছে না। এবং যত দিন যাচ্ছে এই অদ্ভুত কুসংস্কারগুলো বাড়ছে, মানে যেটা কমার কথা, যেটা একদম চলে যাওয়ার কথা, সেগুলো বাড়ছে। মানে এই নিয়ে সারাদিন কথা বলা হয়ে যায়, থামছি। এখান থেকে একটুখানি তোমার কাছ থেকে শুনবো, মানে আমরা এবারে আস্তে আস্তে র্যাপ আপ শেষের দিকে যেতে হবে, এটা পরবর্তী সেশনগুলো শুরু করতে হবে। যে এই যে তুমি শেষ যে কথাটা বললে, সেটা তো একটা প্রথা দিক থেকে বা আমাদের বিশ্বাসের দিক থেকে। ধর্ম মানে ধর্ম, হিন্দু ধর্ম, তার এত যে পাঠ পড়াশোনা এবং তার যে যাপন চর্চা, সেখান থেকে তার জীবনে, তার চিন্তা ভাবনায় ধর্মকে তিনি কিভাবে পেয়েছেন, কিভাবে যাপন করেছেন, কিভাবে জ্ঞাপন করেছেন, তোমার দেখা কিরকম সেটা? মায়ের ধর্ম হাসির ধর্ম। মিষ্টি করে হাসি, সবার কথা শোনা, ছোটদের কথাও শোনা। মা যে কলেজে চলে যেত, আমি কিন্তু কোনোদিন, এখনকার বাচ্চারা বলে না কিরকম মা চলে যায়, অবহেলিত, ফাঁকা লাগে, একা লাগে, কোনোদিন আমি একা বোধ করিনি। সারাক্ষণই তো মা জুড়ে আছে, মানে মা থাকুক বা না থাকুক, মা জুড়ে আছে। তো এই যে এই জুড়ে থাকাটাই মায়ের ধর্ম, একদম। সেই জন্যই তো জোর বাংলা। হ্যাঁ, মানে মা কলেজে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে মা আমার সঙ্গেই আছে। এই যে জুড়ে থাকা, আমার সঙ্গে কি আছে? কয়েকটা রঙিন চক, একটা কাদামাটি, একটা ভাঙাচোরা হয়তো পুতুল, বা হয়তো ভাঙাচোরাও না, গোটা পুতুলও, কিন্তু ওই ব্যাস। কিন্তু আমার একবারও তো মনে হচ্ছে না যে মা নেই। ওই যে কল্পনার জগৎটা খুলে দিতে পারা, একা থেকেও একা না থাকা, অনেক কিছু, তোমার গাছপালা, চড়ুই পাখি এসে বসছে, তো মা তো আছেই। তো এই যে মানে মা না থাকার যে শোকটাও আমি আস্তে আস্তে, কি বলবো, মা নেই এটা নয়, মা আমার ভেতরে আছে। এই জায়গাটায় আমি যেদিন পৌঁছেছি, সেদিন গিয়ে আমি আবার জগতের সঙ্গে জুড়তে পেরেছি। তো বলতে পারো এই জুড়ে থাকাটাই মায়ের ধর্ম। সবকিছুতেই হাসা, সবকিছুতেই শান্ত থাকা। এমন অনুত্তেজিত মানুষও আমি জীবনে দেখিনি, এমন অদ্ভুত ধৈর্য। হ্যাঁ, মানে আমি অধৈর্য হয়ে যাচ্ছি অঙ্ক বুঝতে বুঝতে। মানে টেস্ট পরীক্ষার আগের দিন বলছি যে ত্রিকোণমিতিটা আমি করিনি, কারণ আমার ভালো লাগে না, আমার পড়া হয়নি। মা আগের দিন ওইটা শুনেই অধৈর্য হয়ে যাওয়ার কথা এখনকার মা বাবাদের, যে মানে কালকে পরীক্ষা, তোমার ত্রিকোণমিতি হয়নি মানেটা কি? হ্যাঁ, সেইখানে মা জিনিস কেটে কেটে, ওই কাগজ কেটে কেটে ত্রিকোণমিতির জিনিসপত্র বানিয়ে আমাকে বোঝাতে বসলো, এবং আমি মায়ের ধৈর্য থেকে আমি অধৈর্য হয়ে যাচ্ছি, ছেড়ে দাও না এরকম বলছি, মায়ের ধৈর্য যাচ্ছে না। তো এই সবকিছু নিয়ে জুড়ে থাকাটাই মায়ের সত্যিকারের ধর্ম। এই মানে তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে হাসির ধর্ম, তাই না?
কি বলি বল। তোর টপটা কোথায়? টপটা নিয়ে যা। হ্যালো, কিছু একটা বল বল, আমি বেড়াল হয়েছি। ও শুধু আওয়াজ পরীক্ষা করছে, টেস্টিং, হ্যালো টেস্টিং। আচ্ছা আমরা বলবি তো? আমরা বলবো এরপরে আবার একসাথে গান করবো। হ্যাঁ বলি, আমি বলবো, আমি বলবো। আচ্ছা ভালোই আওয়াজ আছে। অপু, তোমার মাইক কপে পাস করেছে। একটা দিনে তুমি জানলে তোমার মাইকটা খুব ভালো। আয় ধর্মটা আরেকবার বল। এই ভুবন ডাঙায় আকাশ ঝুড়ি নামায়, ডানা করে সনসন বটতলা গম গম, বিরাট অল্প হয় ছেলে বুড়োয় বসে কত কি গল্প হয়, মাটির গজায় নানা দিক দিগন্ত টানা। এই যে বিরাট অল্প হয়, এটাও মায়ের ধর্ম। আসলে কিছুই না, সবই সহজ। অল্পতেই বিরাট, বিরাটই অল্প। তুমি বলো আমাদের সমস্ত ভারতীয় দর্শনের মূল কথা বিরাট অল্প হয়। আজকে আমাদের জল খেয়ে আসি। ওই যে বীজ, ওই যে এটা সে বীজ হচ্ছে, এখানে অল্প বিরাট হবে, আবার অল্প বিরাট হবে। বিরাট থেকে আবার অল্প হবে, বীজ ঝরে পড়বে। এই ভাবনাটা ওদের মধ্যে দিয়ে দিলে যথেষ্ট। এই এই অংশটাই মানতে হবে। কথাটা মানে অসাধারণ লাগলো। কিন্তু এই আমি যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হয়তো আর একটু গম্ভীর কথা, কারণ আলো থাকলে অন্ধকার থাকবে, এই প্রকৃতির ধর্ম, সে অন্ধকারও কাটবে। কিন্তু এই যে আলোকিত জীবন একটা, মানে এরকম একটা আলোকিত জীবন, যিনি নিজের ভার নিজেই বইছেন, নিজের আনন্দ নিজেই তৈরি করছেন, সেই আনন্দ অজস্র ছাত্রছাত্রীর মধ্যে এবং তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। সেই আলোর তো একটা ভার ছিল, সেই ভার তো তাকে বহন করতে হতো। এবং তুমি সবচেয়ে বেশি সময় সবচেয়ে ঘনিষ্ঠভাবে তাকে পেয়েছো, সবচেয়ে গভীরভাবে পেয়েছো। সেই আলোর ভারকে তুমি কিভাবে দেখেছো? তুমি কিভাবে সেই ভার বহন করতেন? কিভাবে তার জীবনে সবটা সময় তো আলোকিত থাকা যায় না। তুমি যেটা বললে ওই যে ডায়েরির সাদা পাতা, সেই ডায়েরির সাদা পাতা তো একটা প্রতীক মাত্র, কিন্তু সেই যে দিন যাপনটা, সেই সময়কার যে 24 ঘন্টা, তার যে যন্ত্রণার ভার, সেটাকে তুমি কিভাবে অতিবাহিত করতে দেখেছো? এটা মানে প্রথমত ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু জানতে চাই সকলের জন্য। আলোর ভার বহন করা সহজ নয়। ছোটবেলায় একরকম দেখেছি, তারপরে দীর্ঘ সময় তো মা অসুস্থ ছিল, তারপরে যখন মায়ের ভার আবার আমার হাতে এলো, তখন মা আমার মেয়ে হয়ে গেছে। এবং ওই সাদা পাতাগুলো, ওগুলোই তখন মায়ের জীবন আর কি। একেবারেই শয্যাশায়ী, একদম শিশুর মতো, হাতে মিষ্টি পেলে সেই মানে দইয়ের যদি বাটি তুমি দাও, শেষ হয়ে গেছে কখন, কিন্তু আমি ছাড়া সেই দইয়ের বাটি মায়ের হাত থেকে কেউ নিতে পারবে না। মা সেই শূন্য বাটি চেটে যাচ্ছে, মায়ের কাছে শূন্য পূর্ণ সবই একই ব্যাপার আর কি। এবং শেষটুকু মায়ের এত যন্ত্রণায় কেটেছে না তনুশ্রী, সেই কথাগুলো বলা আমার কাছে খুব চাপের। কিন্তু তারপর থেকেই আমার ঈশ্বর বিশ্বাস বলে কিছু আর নেই। মানে ঈশ্বর থাকলে আমাদের মধ্যেই আছে, নয়তো কোথাও নেই। কারণ তা নয়তো এইরকম একটা মানুষ এরকম মানে অবর্ণনীয় যন্ত্রণা পেতে পারত না। একটার পর একটা ব্রেন স্ট্রোক হতে হতে শয্যাশায়ী, তারপরে একদম প্রায় ঘুমাতে চলে যাওয়া, মায়ের গলার আওয়াজ চলে গেল, তাও মা হাসি মুখে, যেটুকু সময় একটুখানি জ্ঞান থাকছে হাসি মুখে। একদম চলে যাওয়া 2 দিন আগে আবার রক্ত দেওয়া হয়েছিল, সব ব্যবস্থা বাড়িতেই হয়েছিল, তখনও তুলু বলে একবার ডেকে উঠেছিল। এবং রবীন্দ্রসঙ্গীত তো মায়ের প্রাণ ছিল। যতদিন মা এতটুকুও জ্ঞানে ছিল, রিকু যখন গান গাইতো মায়ের ঠোঁট নড়ত, আর অভিজ্ঞানা শকুন্তলমের শ্লোকগুলো। আর যখন মা চলে যাচ্ছে তখন মানে ডাক্তার বললেন যে আর ঘন্টা 2। আমি কোথা থেকে একটা আশ্চর্য শক্তি পেয়েছিলাম, হয়তো চোখ থেকে জল ঝরেছে আমি জানি না। আর রিকুকে বলেছিলাম গান করতে শুরু কর। তো রিকু যেটুকু
ছিল ওর ভান্ডার শেষ করলো। তারপরে একটা গানের সিডি চালিয়ে দেওয়া হলো। এবার সেই গান চলতে লাগলো। আরেকটা জায়গা আমি বলবো না, কারণ তাহলে আমি এখানে নিজেকে সামলাতে পারবো না, ওই জায়গাটা বাদ দিয়ে বলছি। কি অদ্ভুত যে শেষ গানটা ছিল এবে চাহি তব শান্তি ক্রোধ। এই গানটা ঠিক শেষ হলো, মায়ের শেষ নিঃশ্বাসটা পড়লো এবং অদ্ভুতভাবে অতদিন ধরে রোগগ্রস্ত একজন মানুষের মুখ পুরো শিশুর মতন হয়ে গেল। মানে পরের দিন মায়ের ছাত্রীরা এসে বলেছিল, যারা কিছুদিন আগেও মাকে অসুস্থ চেহারা রেখে গেছে, যে তুমি কি করলে যে দিদি আবার এইরকম হয়ে গেলেন। তাই না, আমাকে কিছু আর করতে হয়নি, মা তো শিশুর মতোই মায়ের মুখ হয়ে যাবে, এটাই তো হওয়ার ছিল। কিন্তু ওই জোরটাও মা আমাকে দিয়ে গেছিল যে যাতে মাকে ছাড়া আমি থাকতে পারি। অত কষ্ট না পেলে আমি মাকে ছাড়তে পারতাম না। এত যন্ত্রণা পেয়েছে যে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে বলেছি, মা তুমি চলে যাও। তো ওখানে আমার মনে হয় মানে মায়ের সঙ্গে আমার সম্পর্কটা এমনই ছিল যে মা সেই সময়ও আমার কথাই ভেবে গেছে যে ও যাতে এটা নিয়ে নিতে পারে। যেমন অপুকে আমার জীবনে পাঠানো আমি বলি মায়েরই কাজ, তা না তুই জোর বাংলা কোত্থেকে হতাম। এবং এইরকম মনের মানুষ কোথায় পেতাম, বা এই যে তোমরা সবাই তো মায়ের পাঠানো। নয়তো এই যে মিতালি একেবারে মা যখন কোথাও যেত, আমি ছোটবেলায় খুব লজ্জা পেতাম। আমি ভাবতাম, কারণ আমার অন্য আত্মীয়রা সব দামি দামি গিফট নিয়ে যেতেন, তো মায়ের অত পয়সা টয়সাও ছিল না। তাছাড়াও মার তো ঠিক মানসিকতাটা ওরকম না, মা উপরে চিটচন্দন পাতায় মুড়ে দুটো গাছে ফোটা ফুল নিয়ে যেত। আর আমি ছোটবেলায় খুবই লজ্জা পেতাম যে এরকম একটা জিনিস নিয়ে যাচ্ছে, সবাই যেখানে হয়তো বাক্স ভর্তি মিষ্টি টিষ্টি নিয়ে যাচ্ছে, মা ওইটা নিয়ে যাচ্ছে। তো আজকে মিতালি যেটা নিয়ে সাজিয়েছে, এর থেকে ভালো সজ্জা আর মায়ের হতে পারে না। ওই ভুবনডাঙ্গার পাবন মাটি, আমার মাও বটে, আমার মেয়েও বটে। আমার জীবনে যদি আলো কিছু থাকে, আলোকিত যদি কিছু থেকে থাকে, তাহলে সবটাই মা। এই আজকাল আগে ভয় পেতাম না, এখন বলতে গেলে ভয় পাই, কিন্তু এই আলোকে আমরা বহন করার চেষ্টা করবো রোহিণীদি, এটুকু বলতে পারি। গার্গিদি যদি একটু এসো, আমরা যেটুকু যতজন আছি ইচ্ছের বাচ্চারা, তুমি জানো এখানে এসেও আগে তুমি দেখো, তুমি জানো না কিন্তু হাতটা ধরেছ। ইচ্ছের সকলে যারা আজকে নতুন যারা জয়েন করেছো, আমরা একটা গান ইচ্ছের প্রতিটা ওয়ার্কশপে বা যতবার আমরা দেখা হয় আমাদের অনলাইনেও অনেক সময় হয়েছে, আমরা চেষ্টা করি গানটা গাওয়ার। পাশেই কারো একখানা হাত ধরো, যতজন আছো, আমি যদি মোবাইলে এই গানটা বের করে নিতেও হয়, আমরা সকলে মিলে গানটা গাইবো। তিনি আয় না মাম্মা মাই, আজকে গৌরী দর্শন এই গানটা দিয়ে আপাতত আমাদের আলোচনা এখানে থামছে, বলবো না যে শেষ হচ্ছে। এই আলোচনা আসলে শুরু হলো, এই আলোচনা চলতে থাকবে। যে যখন যেভাবে মনে করবেন আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, শুধু পাশের মানুষটার হাত ধরলেই চলবে, আমাদের সবসময় পাশেই পাবেন। এই কথাটা আমি জোর দিয়েই বলছি। যতজনের সাথে কথা হয়েছে, ভবিষ্যতে যতজনের সাথে কথা হবে, এই কথাটা ইচ্ছের তরফ থেকে আমরা সকলেই দিচ্ছি যে পাশের মানুষটার হাত ধরলেই ইচ্ছেকে পাওয়া হবে। আমরা গানটা করি, বসে বসেও করা যায়, কিন্তু দাঁড়িয়েই করি, সবাই বাকিরা দাঁড়িয়ে আছে।
একটু সবাই ঘুরে দাঁড়াবে। তুমি একটু একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে, কাছেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে, কোথায় তোমার সেই বন্ধুটা থাকে, কেউ কি হাতটা অন্যের হাতে রাখে, নিশ্চয়ই রাখে বন্ধু হবার টানে, তার হাতটাই ধরছি আমার টানে, গানে আসি কারো একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে। আপাতত এই লাইভটা এখানেই শেষ করছি। আমরা আজকে সারাদিনই বিভিন্ন রকম লাইভের মধ্যে থাকবো, টুকরো টুকরো করে করবো, একটানা তো করা সম্ভব না। এই অনুষ্ঠানটা এখানে শেষ হলো, লাইভটা এখানে শেষ করছি, আবার পরের লাইভে আবার খুব শিগগিরই আসছে।